সংসারে রোজকার কাজকর্মের বাইরেও এমন কিছু কাজ থাকে যেগুলো রোজ করা কারোর পক্ষেই সম্ভব হয় না। সেই কাজগুলো কখন করি যাতে করে নিজেকেও সময় দেওয়া যায়, বাচ্চাকেও সময় দেওয়া যায়, অথচ কারো সাহায্য ছাড়াই নিখুঁতভাবে সময়ের মধ্যে সেই এক্সট্রা কাজগুলো করে নিতে পারি। আজ থেকে 7 বছর আগে কেনা ফ্রিজটাও কি করে ঝকঝকে পরিষ্কার রেখেছি সেটা তো শেয়ার করবই, তার সাথে সাথে আমার ছোট্ট কৃষুর প্রিয় একটা প্যানকেক রেসিপি শেয়ার করব, যেটা খেলে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, কিন্তু বানানো ওই শুধুমাত্র 10 মিনিটের কাজ। বাজে এখন ওই 9:45 মতন। কৃষুর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পর চলে এসেছে আমি আবার কিচেনে। আজকে কৃষুর বাবা আবার লাঞ্চ নেয়নি, তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে আমি কৃষুর জন্য একটু ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। 2টো টমেটো কেটে নিয়েছি, একটা আলু কেটেছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 2-4 কোয়া রসুন নিয়েছি। ভাতটাও সাথে সাথে বসিয়ে দিলাম। এদিকে প্রেশার কুকারে তেল গরম করে জিরে, রসুন আর একটু হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। গরমকালে কিন্তু বাচ্চাদের খাবারে হিং দেওয়া যেতেই পারে, হিং খেলে কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা থাকে। মুসুরির ডাল আর অরহর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পরিমাণ মতো নুন, হলুদ আর ডাল আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে হুইসেল দিয়ে নেব। আর ডালের মধ্যে 2টো আলু দিয়ে দেব। আলু সেদ্ধ দিয়ে ডাল ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার আমরা যারা একা হাতে সংসার সামলাই তাদের অবশ্যই মাল্টিটাস্কিং করতেই হবে। যেরকম ধরো ওদিকে খাবারের প্রিপারেশন হচ্ছে, সময়টাকে ইউটিলাইজ করার জন্য এখানে আমি ওয়ার্কআউট করা শুরু করেছি। আর আজকে কিছু ঘরের এক্সট্রা কাজকর্ম করব, তাই রান্নার দিকটা চটজলদি সকালের মধ্যেই করে নেওয়ার চেষ্টা করছি। দেখো, যে কোনো কাজ করবে কিন্তু সংসারের নিত্য কাজগুলো সেরে রেখে তারপরেই ঘরের এক্সট্রা কাজে হাত দেবে। দেখবে এতে করে কোনো তাড়াহুড়ো লাগবে না, আর ঘর পরিষ্কারও থাকবে, আর সাথে সাথে ঘরের এক্সট্রা কাজগুলোও কিন্তু হয়ে যাবে। এবার কালকে রাতের কিছুটা মাটন রয়েছে, তাই আর কি এই যে ডালটা বানালাম, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। তার সাথে খাওয়ার সময় কিছু একটা ভাজা বানিয়ে নিলেই রান্নার ডিপার্টমেন্টটা কিন্তু দেখা হয়ে গেল। আর এইভাবেই যেদিন এক্সট্রা কাজকর্ম করি সেদিন আমি রান্নাটা একটুখানি হালকা রাখি, যাতে করে আমার শরীরের ওপরও খুব একটা বেশি প্রেশার না পড়ে। আজকের মতন ওয়ার্কআউট ডান। ওয়ার্কআউট করার পর এই হলো আমার অবস্থা। এখন একটু ফ্রেশ হয়ে কৃষকে খাইয়ে দেবো, তারপর বাদ বাকি কাজকর্মে হাত দেবো। কোন দিন যে বাচ্চারা কি খাবে এটা হয়তো ওরা নিজেরাই বুঝতে পারে না। কোনো দিন কোনো খাবার মোটামুটি খায়, আবার কোনো দিন মুড যদি ভালো না থাকে আর যদি ঘুম পেয়ে যায় তাহলে কোনো খাবারই খেতে চায় না। তো আজকে হয়তো ওর ঘুম পেয়ে গেছে, সেই সকালটা বেলা ঘুম থেকে উঠেছে, বললাম আর একটু ঘুমো, আর ঘুমালো না। ওর জন্য এখন ঘুম পেয়ে গেছে, খাবারটা পুরো খেলো না। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা রয়েছে, তাই আর কি সংসারের সব কাজ সামলে যদি এক্সট্রা কাজ করতে হয় তাহলে আগের দিন রাতেই আমাকে প্ল্যানিং করে রাখতে হয়। প্ল্যানিং করে রাখলে মাথাতে তো ছক আঁকাই থাকে, তাই পরের দিন সকালে কাজগুলোকে এক্সিকিউট করা অনেকটাই সহজ হয়। এখানে একটু চটজলদি স্কিন কেয়ার করে নিলাম, কারণ একবার কাজকর্মে হাত দিলে তারপর আর নিজের দিকে তাকানোর সময় হয় না। ব্রেকফাস্টটা যেহেতু সকালই বানিয়ে রেখেছিলাম, তাই আর কি এই সময় কৃষুকে খাইয়ে ফ্রেশ হয়ে আমি নিজের ব্রেকফাস্টটাকে করে নিচ্ছি। আমি এক এক করে কাজ ফিনিশ করি, তারপর নতুন কাজে হাত দিই। আজকে এই জায়গাটাকে আগে ক্লিন করব, তারপর সময় থাকলে কৃষু যদি না ওঠে তাহলে অন্য এক্সট্রা কাজে হাত দেব। আমি মোটামুটি সপ্তাহে একবার, অ্যাটলিস্ট 15 দিনে একবার এই জায়গাগুলো ক্লিন করে দিই, কিন্তু যেহেতু মাঝখানে কৃষু অসুস্থ হয়ে পড়েছিল তাই কাজকর্ম অনেকটাই হয়নি, তাই আর কি এই জায়গার অবস্থা ভীষণ শোচনীয়। মোটামুটি 15 দিনে একবার যদি এই জায়গাটা ক্লিন করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা কৌটো বেশ সুন্দর ঝকঝকে পরিষ্কার থাকে, তেল চিটচিটে হয় না, আর দেখতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়াও রান্নাঘর দেখবে সব থেকে বেশি ঝকঝকে না থাকলে খুব একটা ভালো লাগে না। তো প্রথমে কিচেনের এই জায়গাটাকে আমি ভালো করে সার্ফ দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার প্রত্যেক দিন, মানে যখন 15 দিনের গ্যাপে গ্যাপে এই কৌটোগুলো পরিষ্কার করি, প্রত্যেক দিন আমি কৌটোগুলো খালি করে ধুয়ে পরিষ্কার করি না। ধরো মাসে একদিন এরকম আমি সার্ফের জল দিয়ে ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে কৌটোগুলোকে পরিষ্কার করে দিই, তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই। আবার মাসের ধরো দ্বিতীয় দিন সব কৌটোগুলোকে খালি করে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি। এই যে কথা বলতে বলতে দেখো কৌটোগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর সুন্দর করে অর্গানাইজ করে রেখে দিয়েছি। যেহেতু আমার মডিউলার কিচেন না, তাই প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় একটু একটু পরিমাণে ধুলো জমা হতেই থাকে, তাই এই জায়গাটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই 15 দিনে একবার এই জায়গাটা পরিষ্কার না করলে নিজেরই খুব একটা ভালো লাগে না। এবার তোমরা অনেক দিনই আমাকে বলেছিলে যে আমার কিচেনের মধ্যেই ফ্রিজ থাকে, তা সত্ত্বেও ফ্রিজটা এত চকচকে পরিষ্কার কি করে থাকে। আবার আরেকজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছিলে যে আমি ফ্রিজের ভেতরটা কি করে ডিপ ক্লিন করি, সেটা যেন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই ফ্রিজটাকে ক্লিন করার আগে আমি ফ্রিজের সুইচটাকে বন্ধ করে নিই, কারণ এটা কিন্তু অবশ্যই করা জরুরি, আদারওয়াইজ নানান রকম দুর্ঘটনা ঘটতেই পারে। যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস পরিষ্কার করার সময় কিন্তু নিজের সেফটিটাকে আগে ঠিকঠাক রাখা জরুরি। তারপর আমি ফ্রিজের প্রত্যেকটা এই র্যাকগুলোকে ভালো করে আগে বাইরে বের করে নিই, ফ্রিজটাকে পুরোপুরি খালি করে নিয়ে আমি আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করা শুরু করি।
অনেক সময় এরকম হয় যে ফ্রিজের এই জিনিসগুলো খালি না করেও পরিষ্কার করা যায়, কিন্তু আজকে আমি প্রত্যেকটা জিনিস খুলে ভালোভাবে ধুয়ে মুছেই পরিষ্কার করব। ফ্রিজের এই র্যাকগুলো কাচের হয়, প্লাস্টিকের হয়, এই কারণে যদি স্ক্রাবার দিয়ে ডলে ডলে মাজা হয় তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা থাকে। আর স্ক্র্যাচ পড়ে গেলেই সেই স্ক্র্যাচে ধুলো জমতে জমতে ওই জায়গাগুলো কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তাই ফ্রিজের এই জিনিসগুলো মাজার জন্য আমি সবসময়ই একটা একদম নরম কাপড় নিই আর সার্ফের জল ভালো করে গুলে নিয়ে ভালো করে হালকা হাতে ডলে ডলে পরিষ্কার করে নিই। তারপর আর কি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এতে করে এই ফ্রিজের কাচের র্যাকগুলোতে কোনো রকম স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে না আর ভীষণ পরিষ্কার থাকে। আমার ফ্রিজ কেনা হয়েছিল 2018-র ওই মার্চ বা মে মাস নাগাদ। তো এখনও অবধি আমার ফ্রিজের কোনো র্যাকে কোনো স্ক্র্যাচ নেই, আর আজ অবধি ফ্রিজটা কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার রয়েছে, ঠিক যেরকম নতুন অবস্থায় ছিল। তো মোটামুটি এগুলো দেখো আমি পরিষ্কার করে টেবিলের ওপর ভালো করে রেখে দিচ্ছি। খানিকটা জল ঝরে যাবে, খানিকটা শুকিয়ে যাবে, তখন আমি এগুলো ফ্রিজে অর্গানাইজ করে রেখে দেবো। একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে ভিনিগার, বেকিং সোডা নিয়ে নিয়েছি, আর একটুখানি পরিমাণে ডিশ ওয়াশার নিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে দেবো। একটুখানি জল অ্যাড করব যদি প্রয়োজন হয় তাহলে। আর এই জলটা দিয়েই আমি ফ্রিজের ভেতরটাকে একটা বেশ পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দেব। এতে করে ফ্রিজের ভেতরটা ঝকঝকে পরিষ্কার তো থাকবেই, তার সাথে সাথে ফ্রিজে খাবার রাখতে রাখতে যেই দুর্গন্ধ তৈরি হয় সেই দুর্গন্ধও কিন্তু চলে যাবে, আর ইন ফিউচার ফ্রিজে দুর্গন্ধও হবে না। তো এই জিনিসটা তোমরাও ফলো করে দেখতে পারো, দেখবে বেশ ভালো রেজাল্ট পাবে। ফ্রিজ যতই পরিষ্কার রাখো না কেন, এই যে রাবারের এই জায়গাগুলোতে মাটি বা ধুলো জমা হয়েই যাবে। তাই এই জায়গাগুলোতেই ওই লিকুইডটা দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে ডলে এইভাবে পরিষ্কার করে দিই, তারপর একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পুছে দিই। হ্যাঁ, অনেকেই রাবারগুলো খুলে নিয়ে পরিষ্কার করে, কিন্তু আমি বেশ ভয় পাই। আমার মনে হয় যদি আমি আর ভালো করে সেট না করতে পারি, তাই আর কি এইভাবে পরিষ্কার করি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে খুব সুন্দরভাবে ফ্রিজটাকে কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর ফ্রিজের প্রত্যেকটা কর্নার দেখো ঝকঝকে পরিষ্কার রয়েছে, আর ফ্রিজে কিন্তু কোনো রকম স্মেলও নেই। ত্রিশু তো স্নান করলো, আমি গা হাত পাটা একটুখানি ভালো করে ধুয়ে নিলাম। যে পরিমাণে ধুলোর কাজকর্ম করেছে তাই হাত পা না ধুয়ে আর উপায় ছিল না। এরকম অনেক সময় আমাদের মায়েদের এরকম সিচুয়েশনে পড়তে হয়, যে সময় ধরো বাচ্চা হুট করে উঠে পড়েছে, ওর খিদে পেয়েছে, বা আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, চট জলদি কোনো একটা রেসিপি চাই যেটার মধ্যে ধরো প্রিপারেশন করতে খুব একটা বেশি সময় লাগবে না। প্রিপারেশন করা আর খাবারটা তৈরি হতে হয়তো মোট 10 মিনিট মতন সময় লাগবে। তো সেই সিচুয়েশনের জন্য আজকে একটা রেসিপি শেয়ার করছি। যে বাবা এসে, হ্যাঁ বাবা, কে এসেছে বলো? বাবা, বাবা, ওই 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 লাফালাফি শুরু। এখানে আমি একটা পাকা কলা নিয়েছি। এই পাকা কলাটা পুরোটা যদিও লাগবে না, অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে লাগবে। আর এই পাকা কলাটাকে আমি ভালো করে আগে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নেব, যাতে একদম মানে ভালো বেশ একটা স্মুথ কনসিস্টেন্সিতে চলে আসে। তারপর একটা ডিম এটার মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। ডিম যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কতটা ভালো, ওয়েট গেইনের জন্য কতটা ভালো, এটা আমরা সবাই জানি। আর তার সাথে সাথে কলা কিন্তু একটা সুপার ফুড, তাই বাচ্চাদের ডায়েটে কলা আর ডিম এটা দুটো ইনক্লুড করা কিন্তু ভীষণ জরুরি। এবার এই দুটোকে ভালো করে মিক্স করে নেব যাতে একটা স্মুথ ব্যাটার মতন তৈরি হয়। এখানে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান গরম হতে দিয়েছি, আর রান্না করতে না করতেই কৃষ্ণবাবু নিজের ফর্মে চলে এসেছে। আজকেই তো সবে মাত্র এই কৌটোগুলো পরিষ্কার করলাম, গুছিয়ে রাখলাম, আর আজকেই দেখো ছেলের কাণ্ড কারখানা। এই কৌটোগুলো দিয়ে টাওয়ার বানিয়ে খেলতেও যে কি ভীষণ পছন্দ করে সেটা বলার মতন না। তবে ঠিক আছে, বাচ্চা ঘরে থাকলে এই জিনিসগুলো তো করবেই। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। কোনো রকম ঘি বা বাটার আমি গ্রিজ করি না, নর্মাল এরকম ফ্রাইং প্যান গরম হলে তার মধ্যে ওই কলা আর ডিমের ব্যাটারটাকে এরকম ছোট্ট ছোট্ট গোলা রুটির আকারে দিয়ে দিই, তারপর ঢেকে এপিট ওপিট সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু প্যানকেক। এমনি সময় প্যানকেকগুলো এত সুন্দর তৈরি হয়, আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকেই কৃষ্ণসোনা পায়ের কাছে একেবারে এমন নাচানাচি শুরু করেছে যে প্যানকেক বানানো মুশকিল হয়ে যাচ্ছিল। একটা উল্টোতে গিয়ে একদম ভেঙে গেছে, কারণ কৃষ্ণ আমার পায়ের কাছে দাঁড়িয়ে পায়ের মধ্যে জড়িয়ে কি যে করছিল সেটা বলার মতন না। এখন গেছে ওর বাবার কাছে। এতক্ষণ বলছিলাম যে বাবার কাছে একটু যা, বাবার কাছে যা, ততক্ষণ গেল না। যেই ওটা উল্টাতে গিয়ে ভেঙে চুরে একাকার হয়ে গেল, তখন এসছে বাবার কাছে। কিরে টিকটিক, কোথায় এসছে টিকটিক? আচ্ছা বলো তো, কেক খাবে? কেক একটু বলো তো। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি না বৃষ্টি।
এই প্যানকেকটা কিন্তু অবশ্যই 9 মাসের বাচ্চাদেরও দেওয়া যেতে পারে, একদম স্মুথ হয়, ভীষণ নরম হয়, তো বাচ্চারা কিন্তু বেশ সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। মাটন ছিল কালকের, 2 পিস মাটন দিয়ে কৃষুর বাবাকে দিলাম, আর যেই ডালটা বানানো হয়েছিল সেটা দিয়ে আমি পটল ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। আর কৃষুর বাবাকে আজকে একটা পটল ভাজা দিয়েছিলাম, যেহেতু কম হয়েছে কৃষুর বাবাও বলছে যে পটল ভাজাগুলো কি ভালোটাই না হয়েছে। কম যেদিন রান্না করা হয় সেদিন মনে হয় যে আরেকটু থাকলে ভালো হতো, যেদিন বেশি রান্না করা হয় সেদিন মানে খাওয়া হয় না, শেষ করা হয় না। এ বাবা দেখো দেখো ঝাল, তাও এটা খাবে আর নিজের খাবার খাবে না। কেমন বাবা? আসলে কি বলতো, বাবা মায়ের থালা থেকে খেতে না বাচ্চারা খুব পছন্দ করে। আমিও যখন ছোট ছিলাম, বা মানে যে কেউ যখন ছোট থাকে না, যতই নিজে পেট ভরে খাবার খাওয়া হোক না কেন, বাবা মা যখন খেতে বসতো তাদের থালা থেকে যখন 1-2 বার খাওয়া হতো সেটা যেন অমৃতের মতন লাগতো। তাই তো বাবা, অমৃত খাচ্ছ? সন্ধেবেলায় এসেছিলাম একটু ওই ঠাকুরের জন্য মিষ্টি নিতে, আর কিছু সবজি নেওয়ার আছে সেগুলো নেব। জানো তো, কৃষু যখন ছোট ছিল তখন ওই কাক ভোরে উঠে, মানে প্রায় 4টে 4:30 সময় উঠে সংসারের সব এক্সট্রা কাজগুলো করতাম, কারণ কৃষুকে তখন একদম চোখে চোখে রাখতে হতো বা কোলে কোলে রাখতে হতো। এখন তো অনেকটাই বড় হয়েছে, তাই আর কি ওকে সাথে নিয়েও কিন্তু সংসারের অনেক এক্সট্রা কাজ করতে পারি। তবে আমি সব সময় চেষ্টা করি ও যখন ঘুমিয়ে থাকে সেই সময়ের মধ্যে আমার সংসারের এক্সট্রা কাজগুলো করে নেওয়ার, নাহলে ও উঠে পড়লেই জানো তো ও আমার সাথে সাথে কাজ করতে লেগে পড়ে, আর একটা কাজ করতে তখন 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা বেশি সময় লাগে। তাই আর কি চেষ্টা করি ও যতক্ষণ সময় ঘুমোচ্ছে সেই সময়ের মধ্যেই কাজকর্মগুলো করে নেওয়ার। চলে এসেছি সবজির দোকানে, আর এখানে দেখো সব সবজির মাঝখানে আমরা যে চিনে বাদামগুলো ভাজা খাই না, সেগুলো এখানে কাঁচা বিক্রি হয়। আমি জানি না গুজরাটিরা এটা দিয়ে কোনো রেসিপি বানায় কিনা, কিন্তু প্রায় প্রত্যেকটা সবজির দোকানেই এই কাঁচা বাদাম আমি এইভাবে বিক্রি হতে দেখেছি। বাড়িতে এসে আমি আটা মাখবো বলে বসেছি, আমার ছেলে আমাকে কোনো কাজ করতে দেবে না, সব কাজে ওর মায়ের সাথে সাথেই থাকতে হবে। ইমা খায় না বাবা, কোথায় আছো? হে প্রভু, হে প্রভু শ্রীরাম। তুমি ওইদিকে কৃষ্ণুর বাবা কিছু একটা চাটনি মতন বানাচ্ছে, আর আমাকে আজকে বললো আজকে নাকি ওর কোনো তরকারি, কোনো ভাত ডাল কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, শুধু চাটনি দিয়ে রুটি খাবে। তাই আর কি আটা নিয়ে বসেছে। এদিকে ছেলে যদি কাজ করতে দেয় তাহলেই তো কাজকর্ম করবো। নিচে বসে যে আটা মাখবো সেটার উপায় নেই। এই যে দেখো দেখো দেখো, আটার গন্ধে পিঁপড়ে আসে, তুমি চলে আসো কেন? নিচে বসে আটা মাখলে, প্রেসার দিয়ে দিয়ে আটা মাখলে রুটি কত ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সেই সমস্ত উপায় নেই। আটার গন্ধে গন্ধে ছুটে চলে আসে আর গোল গোল করে রসগোল্লার মতন করে মুখে পুরে দেয়, আবার বলছে টেস্টি। বলো টেস্টি না বাবা, আটা খেলে পেটে ব্যথা হবে। আজকে আমাদের ডিনারে এই সিম্পল একদম চাটনি আর রুটি, যেটা আমি একটু আগেই বললাম। গুজরাটি মিষ্টির বিক্রির ধরন, দাম সবটাই কিন্তু বাংলার তুলনায় অনেকটাই আলাদা। সেটার উপরে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, তোমরা যারা জানতে ইচ্ছুক অবশ্যই সেই ভিডিওটা কিন্তু দেখতে পারো। এত ঝাল, এত ঝাল, এত ঝাল, কৃষু যে এটা চেটে চেটে কি করে খেলো এটা ভগবান জানে। তো আজকে একটুখানি খাওয়ার পর মিষ্টি না খেলে আর ভালো লাগছে না। এটা কি করছো? ও আমি ভাবলাম মিষ্টি দিয়ে চাটনি দিয়ে খাবা কিনা, বলা তো যায় না। দেখো দেখো বড় হয়ে গেছে, একাই গাড়ি নিয়ে বেরোচ্ছে। হ্যাঁ তো তুই নিয়ে চল, তুই তো নিয়ে আসলি বাইরে। দেখি তোর কত বড় হয়েছিস তুই। হ্যাঁ এই আয় আয়, ও কি করবে বুঝে পাচ্ছে না, কি করবে বুঝে পাচ্ছে না। বাই বাই বাবু, বাই করে দে বাই, সি ইউ। তাকিয়ে ওইদিকে, তাকিয়ে বলো এদিকে বলো সি ইউ। এটা হামি দিয়ে দাও। আচ্ছা আজ এখন
9:45 মতো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন জলের বোতল কৃষুর গাড়ি নিয়ে চলেছি ছাদে। ছাদে কি সাংঘাতিক সুন্দর হাওয়া আসে বলার মতন না। নিচে নিয়ে গেলে পুরো সোসাইটির একটা চক্কর কাটায়, তাই আর কি এখন অগত্যা আমাদের ছাদে নিয়ে যেতে হয়। এই আমরা রাতের বেলায় নামছি ঘরের দিকে। কৃষুর খেলাধুলো হলো, এবার ওকে ফ্রেশ করি, আমরা ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না।